কিন্তু এটা শুধু এই ফ্যাসিবাদের সময় না, বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের ইতিহাসে সব সময় সংস্কারের জনক ছিল আমাদের এই দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাকশালের পর বাংলাদেশ পেয়েছিলেন, ওনার হাত ধরে বাংলাদেশে প্রথমবারের মতন বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। সেটাই ছিল গণতান্ত্রিক বাংলাদেশের মৌলিক ভিত্তি। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 1991 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসলেন, উনি বাংলাদেশে আমাদের জন্য প্রথমবারের মতন সংসদীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। তার মানে আজকে যে আমরা বলি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশে ফেরত যেতে চাই, এই গণতান্ত্রিক বাংলাদেশ কার দেওয়া? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া। এবং এটাই ছিল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কার্যকরী রাষ্ট্রীয় সংস্কার। আমরা দেখছি আজকে তিস্তার পারে আমাদের দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গিয়ে সেখানে সমতা এবং ন্যায্যতার জন্য পানির হিস্যার জন্য গিয়েছেন। আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে আওয়ামী লীগ একটা পররাষ্ট্র নীতি তৈরি করেছিল, যেটা নত জানু, যেখানে সমতা ছিল না, যেখানে ন্যায্যতা ছিল না, যেখানে আরেকটা দেশের দাসত্বকে বরণ করেছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন এই পররাষ্ট্র নীতি সংস্কার করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সে বাকশালী যে সংস্কৃতি ছিল, যেখানে ভারতীয় আধিপত্যবাদ এবং সোভিয়েত ব্লকের ভিতর ঢুকে গিয়েছিল বাংলাদেশ, সেখান থেকে বের করে এনে উনি বাংলাদেশকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য, জাপান, অস্ট্রেলিয়া প্রত্যেকটা দেশের সাথে সম্পৃক্ত করেছিলেন। আজকে যে বাংলাদেশ একটা বিশ্বায়নের অংশীদার, গ্লোবাল ভিলেজের পার্ট, তার বড় কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আমাদের পররাষ্ট্র নীতিকে সেই সময়ে প্রথমবারের মতন সংস্কার করা হয়েছিল। সুতরাং প্রিয় নেতৃবৃন্দ, যখনই সংস্কার শব্দটা আসবে, খুব গর্বের সাথে আমাদের এটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, মানুষকে জানাতে হবে যে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সংস্কারের জনক ছিলেন আমাদের সকলের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যে সংস্কারের কথা হচ্ছে, প্রত্যেকটা সংস্কারের ভিত্তি আমাদের নেতা জনাব তারেক রহমান প্রণীত 31 দফা। তাহলে প্রশ্ন উঠতে পারে, এই সরকারের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? যদি সরকার আমাদের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে কাজ করে, তাহলে পার্থক্যটা শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে সেই সংস্কারের কতটুকু তারা নিজেরা বাস্তবায়ন করবে আর কতটুকু পরবর্তীতে জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। এই সরকারের ম্যান্ডেট কি? এই সরকারের ম্যান্ডেট একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। কারণ এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত না, এই সরকারে জনসম্পৃক্ততা নাই। জনগণের দ্বারা যারা নির্বাচিত না, তাদের কি সংস্কার করার অধিকার আছে? তারা কি সংবিধানে হাত দিতে পারবে? ভাই বোনেরা, পারবে না। আর এই কারণে আমরা বলছি, এই সরকারের মূল দায়িত্ব একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের সাথে জড়িত যে সংস্কারটুকু রয়েছে, তার মধ্যে বিচার বিভাগকে কার্যকর করতে হবে। গত 16 বছরে ফ্যাসিবাদের দোসরেরা যেভাবে গুম, খুন, হামলা মামলা করেছে, বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে চলে গিয়েছে, পাচার করেছে, এর বিচার লাগবে না? সেই বিচার তাদেরকে করতে হবে। আমরা দেখেছি গত 16 বছরে জনপ্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে, নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থায় তারা বেছে বেছে দলীয়করণ করে আওয়ামী লীগের লোক বসিয়েছে। সেই ফ্যাসিবাদের দোসরদেরকে সেখান থেকে সরাতে হবে, অপসারণের মাধ্যমে সেখানে দেশপ্রেমিক, সৎ এবং গ্রহণযোগ্য মানুষদেরকে নিয়ে আসতে হবে। সুতরাং বর্তমান সরকারের দায়িত্ব শুধুমাত্র 4টা সংস্কার কাজ শেষ করা: বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা এবং নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত। বাকি যত সংস্কার কাজ রয়েছে, সেই সংস্কার কাজে প্রস্তাবনা ওনারা রেখে যেতে পারেন ওনাদের সংস্কার কমিশন থেকে, কিন্তু সেটা বাস্তবায়ন করবে কে? একটি জনগণের ভোটে নির্বাচিত, ম্যান্ডেট যার আছে সেই ধরনের জনসম্পৃক্ত সরকার। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের 31 দফার ভেতরে শুধুমাত্র রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় আমরা দিই নাই। এটা আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার মানুষের ভাগ্যের পরিবর্তনের একটা পরিপূর্ণ রূপরেখা দিয়েছেন। এখানে আমরা যারা রয়েছি, আমাদের প্রত্যেকের তো বটে, এই বাংলাদেশে যে 20 কোটি মানুষ রয়েছে, আমাদের 31 দফা যখন কার্যকর হবে, তাদের প্রত্যেকের ভাগ্যের ইনশাল্লাহ পরিবর্তন হবে। আমাদের এখানে অনেক যুবক রয়েছেন, অনেক তরুণ রয়েছেন, তাদের জন্য আমাদের নেতা এই 31 দফা ঘোষণা দিয়েছেন, যারা শিক্ষিত বেকার, যারা চাকরি পাচ্ছেন না, রাষ্ট্র যাদেরকে চাকরি দিতে ব্যর্থ হচ্ছে, তাদের জন্য 1 বছর মেয়াদী বেকার ভাতা প্রণয়ন করা হবে। আপনারা কি মনে করেন এই বেকার ভাতার মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে?
এখানে অনেক আমাদের নারী নেত্রী রয়েছেন, যারা নারী, তাদের জন্য আমাদের নেতা বলেছেন ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডটা কি, প্রত্যেকটা পরিবারের যিনি প্রধান গৃহকর্ত্রী নারী, তিনি মা হতে পারেন, দাদি হতে পারেন, বোন হতে পারেন, ওনার নামে একটা ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং তার মাধ্যমে রাষ্ট্রীয় খরচে একটা অনুদানের মতন করে যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে, চাল, ডাল, চিনি, আটা, তেল, তার একটি সুনির্দিষ্ট অংশ প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে যাবে। নারীর ক্ষমতায়নের জন্য এটা শুধু বাংলাদেশে না, বিশ্বে একটা অনেক বড় উদাহরণ হয়ে থাকবে। আপনারা মনে করেন এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন হবে? কারণ কি, যেই পরিবারে নারী নাই তারা ফ্যামিলি কার্ডও পাবে না, তারা রেশনও পাবে না। তার মানে নারীর প্রয়োজন যদি সেই রেশনটুকু পেতে হয় রাষ্ট্রের কাছ থেকে। এখানে আমাদের অনেক ব্যবসায়ী রয়েছেন এই নিউ মার্কেট এলাকায়, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী রয়েছেন, অনেকের দোকান রয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় এখানে ব্যাপকভাবে চাঁদাবাজি হয়েছে। আমাদের মজনু ভাই ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, যারা এই ধরনের কাজ করবে, যারা চাঁদাবাজি এবং দখলদারিত্বে রয়েছেন, বিএনপি তাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিবে এবং এটা আমরা প্রমাণ করেছি। সুতরাং আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেন, এর জন্য সকল ধরনের ব্যবস্থা বিএনপি নির্বাচিত সরকার ইনশাআল্লাহ গ্রহণ করবে। এই ধরনের ব্যবসায়ীরা যেন ব্যাংক থেকে খুব লো ইন্টারেস্ট রেটে ভালো লোন পাওয়ার ব্যবস্থা পান, ওনারা যেন ওনাদের অধীনে 3, 4 জন 5 জন করে কর্মচারী কর্মসংস্থান করতে পারেন, সে ধরনের কাঠামোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বিএনপির যে পলিসি হবে সেখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং যারা ব্যক্তিগত উদ্যোক্তা রয়েছে ওনাদের জন্য বিভিন্ন ধরনের পলিসি থাকবে, যেন ওনারা ব্যবসায়ী হিসেবে, যেন ওনারা উদ্যোক্তা হিসেবে সমাজে দাঁড়াতে পারেন।